বেরিয়ে যাওয়ার সময় আমাকে হুমকি দিয়ে গেল, এক পাও যদি ঘরের বাইরে রাখি তাহলে নাকি পা দুটো ভেঙে কাল বাড়ি পাঠিয়ে দেবে। মানেটা কি? কি বলে গেল এই রাক্ষসটা? আমি কাল সকালের আগে রুম থেকে বেরোবই না, এটাতে হয় নাকি? মা, মা, কোথায় গেলে? কি হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? শোনো, তুমি তের খাবারটা ওপরে আমার ঘরে পাঠিয়ে দেবে। ও আজ রাতে আমার ঘরে শোবে। ওর আজ নিচে আসার কোনো দরকার নেই। ছেলের কথা শুনে জিন একটু অবাক হলো না, কারণ আগেই সব বলেছে তাকে। জিন আগে এরকম কিছু একটা আন্দাজ করেছিল, তাও একটু অবাক হয়েই বলল, দেখ বাবা, সে তো ঠিক আছে, কিন্তু ওর যদি রাতে ভয় পায় তখন? ওর বাবা আমাদের কাছে একদিনের জন্য রেখে গিয়েছে। যদি ওর অযত্ন হয় তখন সবিন ভাই আমাদের সম্পর্কে কি ভাববে বলতো? আর তাছাড়া তে তোর হবু বউ। দেখো মা, আমি সব ভেবে রেখেছি, ওর সাথে ইয়নমিনও থাকবে। কিন্তু বাবা, আমার কথাটা শোন। দেখো মা, আমি আমার মতামত বলে দিয়েছি, আর তে যেহেতু আমার হবু বউ, তাই ওর সম্পর্কে এইটুকু সিদ্ধান্ত নিতেই পারি আমি। ব্যাস, আমি আর কারোর কোনো কথা শুনবো না। আর আমি একটু আসছি, ফিরতে রাত হবে। বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় জাংকুক। হলরুমে থাকা সবাই খুব ভালোভাবে বুঝতে পারলো যে জাংকুক এখন রেগে আছে, তাই এখন ওকে কিছু বলা আর বাঘের গুহায় যাওয়া সমান কথা। দূর বাবা, কখন থেকে বসে আছি, কেউ একবার দেখতেও এলো না যে আমি এখানে বেঁচে আছি কিনা। এদিকে ওই রাক্ষসটার ভয়ে বেরোতেও পারছি না। কিছুক্ষণ পরে ইয়নমিন ঘরে আসে। কাম্মা, কাকাই বলেছে আমি যেন তোমার সাথে এই ঘরেই শুই রাতে। কি? আমি রাতে এই ঘরে শোবো? তাহলে তোর কাকাই কোথায় শোবে? কাকাই তো মনে হয়। কাম্মা, আজ না খুব মজা হবে। আমরা দুজন সারা রাত গল্প করব, ঠিক আছে? আচ্ছা ইয়নমিন সোনা। তখনই জিমিন এসে বলে, ইয়নমিন, তে, অনেক রাত হলো, এবার তোমরা দুজনে এসে খেয়ে নাও। কিন্তু দিদি ভাই, আমরা এখানে কেন খাবো? চলো না, সবার সাথে গিয়ে নিচে খাবো। কি করব বলতে? আমার ঘাড়ে তো একটাই মাথা, আর যেখানে জাংকুক বলে গিয়েছে যে তোমার রুমে খাবার দিয়ে যেতে, সেখানে তো আসতেই হবে বলো। তুমি আর কথা বাড়িও না, এসো খেয়ে নাও। আর ইয়নমিন, এদিকে আয়, তোকে আমি খাইয়ে দিচ্ছি। তে আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খেতে শুরু করে। খেতে খেতে হঠাৎই বলে, আচ্ছা দিদি ভাই, বলছি যে উনি কি বাড়িতে নেই? না গোতে, আসলে কি বলতো, জাংকুকের যখন খুব বেশি রাগ হয় তখন ও দোকানে চলে যায় আর সারা রাত বাড়িতে ফেরে না। মানেটা কি? একটা মানুষের এত রাগ যে সে রাগ করে বাড়ি ছেড়ে একটা রাতে বাহিরে কাটিয়ে দেবে? ও নিয়ে তুমি ভেবো না, ও মাঝে মধ্যে এরকম করে। যখন আমি প্রথম এসেছিলাম আমিও এরকম তোমার মতো অবাক হয়েছিলাম, কিন্তু এখন আর অবাক হয় না, কারণ ও রাগ করলে সারা রাত বাইরেই থাকে। কথাটা শুনে আমার প্রচন্ড খারাপ লাগতে শুরু করলো, কারণ কোথাও না কোথাও আজকে জাংকুকের রাগের কারণটা আমি। তাই মনে মনে ঠিক করে নিলাম জাংকুককে বাড়িতে ফেরাতেই হবে। ইয়নমিনকে খাইয়ে দিদিভাই চলে গেল, আর আমি ভাবলাম কি করা যায়। হঠাৎ আমার মাথায় কথা এলো, তাই ইয়নমিনকে বললাম, এই ইয়নমিন, তোর ছোট কাকাকে একটু ডেকে আনতো। আচ্ছা কাম্মা। বলেই ইয়নমিন চলে গেল। কিছুক্ষণ পরে আর ইয়নমিন ফিরে এলো। কি ব্যাপার বৌদি ভাই, তুমি আমাকে ডাকছিলে? ইয়নমিন বলল, হ্যাঁ, তোমার কাছ থেকে আমার একটা হেল্প চাই। হেল্প? কিরকম হেল্প বলো? বলছি যে তোমার দাদা ভাইয়ের নাম্বারটা আমাকে একটু দেওয়া যাবে গো? এ মা বৌদি ভাই, তুমি এভাবে কেন বলছো? দাদা ভাইয়ের নাম্বার কেন, তুমি আমার ফোনটাই রাখো। এখানে দাদা ভাই বলে সেভ করা আছে, কাল সকালে আমায় তুমি দিয়ে দিও। ধন্যবাদ গো। ধুর বৌদি ভাই, তুমি যে কি বলো না, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? আচ্ছা বৌদি ভাই, বলছি যে আমার না কিছু পড়া আছে, তবে কোনো দরকার হলে তুমি আমাকে ডেকো, আমি পাশের ঘরেই আছি। নিশ্চয়ই। তারপর চলে গেল, আর আমি অপেক্ষা করতে লাগলাম ইয়নমিনের ঘুমানোর জন্য। অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেল। বাড়ির সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, কিন্তু লাট সাহেব এখনো বাড়িতে এলো না। আমি আস্তে করে বালিশের তলা থেকে ফোনটা বের করে বেলকুনিতে গিয়ে লাট সাহেবকে ফোন করলাম। জাংকুক ফোনটা ধরেই বলতে শুরু করে, দেখ, যদি না বোকা খেতে চাস তাহলে ফোনটা রাখ। আর তুই খুব ভালো করে জানিস যে আমি আর আজকে বাড়িতে ফিরবো না। আরে থামুন থামুন, ফোনের এপারের মানুষটাকেও তো কথা বলতে দিন। জাংকুক তের গলার আওয়াজ শুনে বলে,
এ কি, তুমি কেন ফোন করেছো আমাকে? মানেটা কি? আমি ফোন করবো না তো কে ফোন করবে? আপনি তো আমার ওপর রাগ করেই চলে গিয়েছেন, তাই আমিই ফোন করবো আপনাকে। বাজে না বকে কি জন্য ফোন করেছো সেটা বলো। বাজে কথা আমি বলছি না, বাজে কথা আপনি বলছেন। আপনি কখন বাড়ি ফিরবেন সেটা বলুন। দেখে মনে হয় তুমি আমার রাগ সম্পর্কে জানো না, তাই এই সমস্ত কথাবার্তা বলছো। তাহলে কান খুলে শুনে নাও, আমি আজকে বাড়িতে ফিরবো না। তাহলে আপনিও কান খুলে শুনে নিন, আপনি যদি 20 মিনিটের মধ্যে বাড়িতে না ফেরেন তাহলে আমি এক্ষুনি বাবাকে ফোন করে এখানে রাখবো, আর এই মুহূর্তে আমি বাড়ি চলে যাব। মানেটা কি? তুমি এত রাত্রে তোমার বাবাকে ডাকবে আর বাড়ি চলে যাবে? আপনি কি কানে কম শোনেন? আমি তো তাই বললাম। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। আপনি তো আমার জন্যই বাড়ি ছেড়ে চলে গেছেন, তাহলে আমি চলে যাচ্ছি, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না, তাই না? বাড়ির বাইরে তো দূরের কথা, যদি তুমি এক পাও ঘরের বাইরে রেখেছো তাহলে তোমার পা আমি ভেঙে দেব। আপনি কি ভাবেন আপনার একারই খুব রাগ আছে? আমার রাগ নেই? তাহলে আপনিও দেখুন, আমি এক্ষুনি আপনার সামনে আমার বাবাকে কল করব আর বলবো এখানে আসতে। এই, একদম না। তাহলে আপনি ঠিক করুন 20 মিনিটের মধ্যে বাড়িতে আসবেন কি না। ওকে, আমি আসছি, আর তারপর তোমাকে মজা বোঝাচ্ছি। আর শুনুন, আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। কি? তোমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাও এত রাতে? আপনি কি বলুন তো, আমি তো কাল চলেই যাব, আর আপনি আজ আমার জন্য এইটুকু করতে পারবেন না? আচ্ছা, আনতে হবে না, আপনি শুধু চলে আসুন। ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। আমি আসছি, আর আইসক্রিম নিয়েই আসছি। উফ, প্লিজ 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 তাড়াতাড়ি আসুন না, আমি আপনার জন্য ছাদে অপেক্ষা করছি। বলে ফোনটা কেটে দিলাম। ছাদে এসে দাঁড়িয়ে আছি 10 মিনিট হলো। হঠাৎ জাঙ্কুকের গাড়িটা বাড়িতে ঢুকতে দেখলাম, আর মনে মনে বেশ খুশিও হলাম। এই যে মহারানী, আমি এসে গিয়েছি, এবার আপনার শান্তি, আর এই নিন আপনার আইসক্রিম। হ্যাঁ, এবার আমার শান্তি। আর দিন দিন আইসক্রিমটা দিন, এদিকে আসুন। বলেই জাঙ্কুকের হাতটা ধরে নিয়ে এলাম ওর ঘরের বেলকনিতে। তারপর ওখানে রাখা চেয়ারে ওকে বসতে বললাম। নিন, এখানে বসুন। কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলে যে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কিছু খাননি, তাই আগে খেয়ে নিন, তারপরে কথা বলবো। আমার খিদে নেই, আমি খাবো না। ঠিক আছে, আপনাকে খেতে হবে না, আমি ঘর থেকে ফোনটা নিয়ে আসছি, আর বাবাকে ফোন করে বলছি আমি এক্ষুনি চলে যাব। বলে যেতে নিলেই জাঙ্কুক আমাকে খুব জোরে টান দেয়, আর আমি গিয়ে পড়ি ওর কোলে। খুব সাহস বেড়েছে না? কথায় কথায় শুধু চলে যাওয়ার হুমকি দিচ্ছ, আর আমি খাবো না বললেই চলে যেতে হবে? কেন, নিজে খাইয়ে দেওয়া যায় না? কেন জানি না, আমার অন্যরকম লাগছে। মনে হচ্ছে জাঙ্কুককে যদি আমি খাইয়ে দিই তাহলে আমারও খারাপ লাগবে না, আর দুদিন পরে যার বউ হব তার এটুকু আবদার রাখতেই পারি। তাই বললাম, আচ্ছা ঠিক আছে, আজ আমি আপনাকে খাইয়ে দেব। তের কথাটা শুনে জাঙ্কুক ওকে কোলে বসিয়ে ওর কোমরটা আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে। জাঙ্কুকের স্পর্শে আমার শরীরটা কেঁপে উঠল, কিন্তু কিছু বলতেও পারছি না, যদি আবার রাগ করে, তাই ওভাবেই ওকে খাইয়ে দিলাম। আচ্ছা, আলুর দমটা কি আজকে সত্যি এতটা ভালো হয়েছে, নাকি বউয়ের হাতে খাচ্ছি বলে এত সুন্দর লাগছে? জাঙ্কুকের কথা শুনে আমি ওকে ধাক্কা দিয়ে বললাম, আপনার মুখে শুধু আলতু ফালতু কথা। তারপর খাওয়া হয়ে যেতে আমি উঠে গিয়ে বারান্দার রেলিং ধরে দাঁড়ালাম, আর জাঙ্কুক পেছন থেকে দুহাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আমার কাঁধে ওর থুতনি রাখলো। ওর খোঁচা খোঁচা দাড়ি আমার গালে লাগতেই আমি কেঁপে উঠলাম। ও নেশামাখা কণ্ঠে আমাকে বলল, কাল কি সত্যি চলে যেতে হবে? তো কি করব? কোন পরিচয়ে থাকবো আপনার বাড়িতে? আর তাছাড়া আপনি কথায় কথায় আমাকে বকেন আর ধমক দেন। জাঙ্কুক আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি শুধু আমার বকাটা দেখো, আর কিছু দেখো না। তুমি খুব ভালো করেই জানো কদিন পরেই তুমি পার্মানেন্ট আমার বাড়িতে চলে আসবে, তাই তুমি 2 দিন এখানে থাকতেই পারো। কে বলেছে আপনাকে যে আমি কদিন পরে এখানে চলে আসব? আর আমি যদি বিয়েতে না রাজি হই তখন? তাহলে তোমাকে তুলে নিয়ে এসে বিয়ে করব, আর বিয়ের পরেই ফুলসজ্জা সেরে নেব। তারপরে দেখব তুমি আমাকে ছেড়ে কোথায় যাও। তোর অসভ্য লোক একটা। সত্যিই কাল চলে যাবে? আবার কবে আসবে?
আর আমি ঠিক করেছি কালই বাড়ির লোকের সাথে কথা বলবো। যত তাড়াতাড়ি সম্ভব আমি বিয়েটা করে ফেলতে চাই। দেখুন, আপনার আর আমার বিয়েটা বাড়ির লোকের দেখাশোনাই হচ্ছে, তাই এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। বলেই জাঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চেয়ারে গিয়ে বসলাম আর আইসক্রিমটা খেতে শুরু করলাম। বুঝতে পেরেছি আমার কপালে আর বউ নেই, আর তার উপর বাড়ির লোকের অপেক্ষায় থাকলে এই জীবনে আর আমার বিয়েই হবে না। কচু বুঝেন আপনি। এদিকে দরজার বাইরে জাঙ্কুকের মা ও কাকিমণি দাঁড়িয়ে আছে। কিছু বুঝছো দিদি ভাই? যে ছেলে সে ছোট্ট থেকে রাগ হলে সারা রাত দোকানে থাকে, সকাল হওয়ার আগে বাড়ি আসে না। তে ফোন করতে না করতেই সে আজ নিজের থেকে বাড়ি চলে এলো, আবার রাতের খাবারটাও খেয়ে নিল। দিদি ভাই, এতগুলো বছরে দুইবারই তোমার অসুস্থতার বাহানা দিয়ে ওকে বাড়িতে আনা গিয়েছিল, আর আজ তোমার ছেলে নিজের থেকেই চলে এসেছে। তাই কিছু তো বলো। তবে ভাব, বেছে বেছে ঠিক এমন একটা মেয়েকে জাঙ্কুকের জীবনে এনেছি যে ওকে বুঝবে, ওকে সামলাতে পারবে, ওর রাগটাকে ভালোবাসা দিয়ে কমিয়ে দেবে, আর আমার জাঙ্কুক যার কথা শুনবে। তুমি একদম ঠিক বলেছো দিদি ভাই, সত্যি মেয়েটার ক্ষমতা আছে বলতে হবে। ওই পারবে একমাত্র জাঙ্কুককে সামলে আগলে ভালোবেসে রাখতে। এই মেয়ে তোমার ঘরের লক্ষ্মী। আচ্ছা শোন, চল আমরাও গিয়ে শুয়ে পড়ি, কাল সকালবেলা আবার মেয়েটা চলে যাবে, ওরা একটু সময় কাটাক। হ্যাঁ তাই, চলো। এই, তুমি অনেকক্ষণ থেকে আইসক্রিম খাচ্ছ, এবার দাও। বলে তের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নেয় জাঙ্কুক। পচা ছেলে একটা, আপনি জানেন না কারোর মুখ থেকে আইসক্রিম কেড়ে নিতে নেই? আমি তো শুনেছিলাম খাবার কেড়ে নিতে নেই, আইসক্রিমও কেড়ে নিতে নেই, এটা তো জানতাম না। ওই একই কথা হলো, দিন না প্লিজ। না, একদম না। এরপর ঠান্ডা লেগে গেলে কি হবে? নাকি ইচ্ছে করে অসুস্থ হয়ে আমাদের বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছো? আমি যেন থাকার জন্য মরে। কথাটা শেষ করার আগে জাঙ্কুক তের ঠোঁটে আঙ্গুল দেয়। আর একবারও যদি তোমার মুখ থেকে এইসব কথা শুনি তো তোমার বাবাকে ফোন করার দরকার নেই, আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। এদিকে তে মনে মনে ভাবছে, জাঙ্কুক কি সত্যি আমাকে এতটা ভালোবাসে? বুঝতে পারলাম না। লাট সাহেব রাগ করছে, তাই কথা ঘোরানোর জন্য বললাম, আচ্ছা আপনি এত হিংসুটি কেন বলুন তো? তা তুমি আমার মধ্যে কি এমন দেখলে যাতে তোমার মনে হলো আমি হিংসুটে? অনেক কিছুই। সকালে ইয়নমিনও বলছিল আপনি নাকি পছন্দ করেন না কেউ আপনার ঘরে আসুক, কোনো জিনিসপত্রে হাত দিক। আর সন্ধ্যের ওই ঘটনাটা তো আমার সাথেই ঘটলো। দেখুন, আমি পড়েছিলাম, তাই আপনার বন্ধু এসে আমাকে ধরেছে। এই সামান্য ব্যাপারে এত রাগ করার কি আছে? দেখোতে, ছোট থেকে আমি কারোর জিনিস ছুঁয়েও দেখতাম না, আর তাই আমার জিনিসের দিকে কেউ চোখ তুলে তাকাক আমি সেটা বরদাস্ত করব না। আর বেগম তো আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটাতে হাত দিয়েছে, এই ব্যাপারটা আমার কাছে এতটাও সামান্য নয়। ওর সাথে তো আমি পরে বুঝে নেব। আচ্ছা শুনুন না, অনেক রাত হয়েছে, এবার আপনি গিয়ে শুয়ে পড়ুন। আর ইয়নমিনও ঘরে একা আছে, তাই আমিও গিয়ে শুয়ে পড়ি। ওকে, গুড নাইট। বলে চলে যায় জাঙ্কুক। আর তেও গায়ের ওড়নাটা মাথার কাছে রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে, তে, এই তে, ঘুমিয়ে পড়লে নাকি? তে। ঘুমিয়েই পড়েছিলাম, জাঙ্কুকের ডাকে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে বসে বললাম, এই আপনি এখানে যাননি এখনো? যান, গিয়ে শুয়ে পড়ুন। ধুর, আমি তো গিয়েই ছিলাম, কিন্তু ও তো দরজা আটকে ঘুমিয়ে পড়েছে, আর ওর ফোনটাও তোমার কাছে, তাই চলে এলাম। এবার কি করব বলো? একটা কাজ করুন, আপনি বরং গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ুন। আমার বাড়ি, আমার ঘর, আর আমি কিনা গেস্ট রুমে গিয়ে শুব? আমি যাব না গেস্ট রুমে। বুঝতে পারলাম যে নিজের ঘর ছেড়ে অন্য কোথাও ঘুমাতে পারেন না, তাই বললাম, আচ্ছা আপনি এখানে শুয়ে পড়ুন, আমি গেস্ট রুমে চলে যাচ্ছি। বলে যাবার জন্য পা বাড়াতেই জাঙ্কুক আমার হাতটা ধরে টান দিল, আর আচমকায় হাতে টান পড়াতে আমি তাল সামলাতে না পেরে ওকে নিয়েই বিছানায় পড়ে গেলাম। আমি জাঙ্কুকের ওপরে পড়েছি। হঠাৎ জাঙ্কুকের চোখ যায় তের বুকের দিকে। তে যেহেতু জাঙ্কুকের ওপরে পড়েছে, তাই ওর উপরের দিকের খানিকটা অংশ জাঙ্কুকের চোখের সামনে দৃশ্যমান। জাঙ্কুককে কিছু বলতে যাব, তখন দেখলাম উনি একভাবে আমার দিকে তাকিয়ে আছে।
ওনার চোখের দিকে তাকিয়ে অনুসরণ করে নিজের দিকে তাকাতেই লজ্জাতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমি তো ঘুমানোর আগে ওড়নাটা মাথার কাছে রেখেছিলাম, আর উনি এভাবে হঠাৎ চলে আসাতে আমার আর ওড়নাটা নেওয়ার কথাই মনে নেই। আমি কিছু বলার আগে জাঙ্কুক আমাকে নিচে ফেলে আমার শরীরের ওপরে ওর সমস্ত শরীরের ভার ছেড়ে দিল আর আমার গলায় ওর ঠোঁট ছোঁয়ালো। ওর ছোঁয়াতে আমি একদম বরফের মতো হয়ে গেলাম। হাতে পায়ে যেন কোনো শক্তি নেই, নাড়াচাড়া করার ক্ষমতাটা চলে গেছে। শুধু মুখ দিয়ে বলতে লাগলাম, জাঙ্কুক প্লিজ না, জাঙ্কুক প্লিজ ছাড়ুন না, ছাড়ুন, এটা ঠিক নয়। আমি বুঝতে পারলাম ওর ঠোঁটের ছোঁয়াটা ধীরে ধীরে গভীর হচ্ছে আর ও আস্তে আস্তে নিচে নামছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। ওর ছোঁয়াতে আমার শরীরটা থরথর করে কাঁপছে। ওকে যে নিজের থেকে সরাবো সেই ক্ষমতাটাই আমার শরীরে নেই। আমিও যে ওকে ভালোবেসে ফেলেছি, তাই ওর ঠোঁটের ছোঁয়া আমায় উত্তপ্ত করে তুলছে। জাঙ্কু, একটু বোঝার চেষ্টা করুন, ইউনমিন পাশে ঘুমাচ্ছে, আর যদি কেউ চলে আসে, এটা ঠিক নয়, ছাড়ুন আমাকে। তের বলা কথাগুলো জাঙ্কুকের কানে আসছে না, কেমন যেন নেশা লাগছে। ওর গলা থেকে মুখ তুলে দেখে তে চোখ বন্ধ করে আছে, আর ওর ঠোঁট দুটো অসম্ভব কাঁপছে, আর নিজেকে সামলাতে পারে না ও। তে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, চুষে নিতে থাকে ওর ঠোঁটের বিন্দু বিন্দু পরশ। 5 মিনিট পর তের আওয়াজ শুনে জাঙ্কুক বুঝতে পারে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই ওকে ছেড়ে দিয়ে বেলকনিতে চলে যায় আর ভাবতে লাগে, এটা আমি কি করলাম, এটা ঠিক হয়নি। কিছুক্ষণ পর আমিও বেলকনিতে গিয়ে জাঙ্কুকের পিছনে দাঁড়ালাম। কিছু বলার আগে জাঙ্কুক আমাকে জড়িয়ে ধরে বলল, আমায় ক্ষমা করে দাও, খুব বড় ভুল হয়ে গেছে আমার। আমি তখন কেন যে ওরকম করলাম আমি নিজেও জানি না। কথা দিচ্ছি, যতদিন না আমাদের বিয়ে হবে ততদিন আমি তোমার সামনে আসবো না। কিন্তু প্লিজ তুমি আমার উপর রাগ করো না, এই বিয়েটা ভেঙে দিও না, আমি তোমাকে ছাড়া মরেই যাব। ইয়া আল্লাহ, কার ওপর আমি রাগ দেখাতে চাচ্ছিলাম যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমিও তো এই রাগী বদমেজাজি পাগলটাকে ছাড়া থাকতে পারবো না। তাই জাঙ্কুককে জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে, আপনি আগে শান্ত হন। তেকে ছেড়ে জাঙ্কুক বলে, কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবে না। দেখো আমি রাগী বদমেজাজি, কিন্তু তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, শেষ হয়ে যাব। প্লিজ বলো না, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? তে জাঙ্কুককে টেনে চেয়ারে বসিয়ে ওর হাতে হাত রেখে বলে, না, যাব না কোথাও, হয়েছে। তারপর অনেক বুঝিয়ে জাঙ্কুককে গেস্ট রুমে শুতে পাঠিয়ে তেও নিজে এসে শুয়ে পড়ে। আর মিস গো, প্রতিদিনই এরকম টুকিটাকি একটু রোমান্স আছে এই স্টোরিটাতে, বুঝছো? মানে প্রায় পর্বগুলোতেই এরকম রোমান্স আছে। সো আমি তোমাদের কথা ভেবে মাসুদ হয়ে যাচ্ছি, এখন তোমরা আমার কথা ভাববে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, একটু বেশি বেশি করে ভিউ দেওয়ার চেষ্টা করবে, না হয় ইউটিউব আমার চ্যানেলটাকে উষ্টা মেরে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বের করে দিবে, বুঝতে পারছো তো? সো সবাই বেশি বেশি ভিউ দিবে। আল্লাহ হাফেজ।